মা তো কাঁদতো আসলে সামনে বসে, আমার ছেলেকে ফিরাই দেন, আপনারা পারবেন, আপনাদের এখানে আছে, আমার ছেলেকে ফিরাই দেন। আমি তখনও জানি না আসলে আমার ভাই আছে কি নাই, কারণ আপনি যেটা বললেন না ভাইয়া, 24 পর্যন্ত আমরা জানতাম যে এরকম, কিন্তু 24-এর পরে আমরা দেখলাম আরও অনেক মানুষ কিন্তু আসছে যারা কিন্তু এতদিন কথা বলে নাই, যে গুম হয়ে গেছে, যে তার পরিবারের কেউ গুম ছিল, তখন তারা সাহস করলো এবং আমাদের সাথে এসে দাঁড়ালো। প্রথম দিন থেকে আমরা ডিজিপি অফিসের সামনে ছিল, আয়নাঘরের সামনে ছিল। আপনি যেটা বললেন সত্য, যেটা হচ্ছে 21 সালে নেত্র নিউজের একটা ডকুমেন্টারি ছিল আয়নাঘর, সেখানে হুইসেল ব্লোয়ার কয়েকজন ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা কিছু নাম পাই এবং জানতে পারি যে আসলে কোন কোন জায়গায় ক্যান্টনমেন্টে কয়টা সেল বা এর বাইরে কোন কোন জায়গায় কীরকম সেল, কীভাবে এই টর্চার সেলগুলো কেমন, কীরকম টর্চার করা হয়। অনেক বন্দি আছে, বারবারই ইনফরমেশন আছে যে অনেক মানুষ আছে ওখানে। তো ওইটা ভিতরে একটা জিনিস কাজ করতো সবসময় আমাদের, যে ভাইদেরকে ফেরত আনতে হবে যেভাবেই হোক। যুদ্ধটা ওই জায়গায় আসলে মনে হয় যে ওইখানেই সাহসটা কাজ করতো, যে যাই হোক আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভাইকে বের করে আনতে হবে। এবং অনেকের ভাই ফেরেনি। এই ডাটাটা এখন পর্যন্ত কত? এখন যেটা আপনারা জানেন যে 24-এর পরে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয় গুমের জন্য। তো সেই ইনকোয়ারি কমিশনের সংখ্যা অনুযায়ী এগুলো লিস্টেড কেস, আমি জানি যে এর থেকে অনেক বেশি, আসলে ওর অ্যাকচুয়াল নাম্বারটা অনেক বেশি, 1850-রও বেশি আবেদন তারা পায়। এর মধ্যে 352-রও বেশি মানুষ যারা ফেরত আসেনি গুম হয়ে যাওয়ার পরে। আপনি যেই পরিবারগুলোকে চেনেন, সবসময় যেই বাচ্চাদেরকে দেখেন যে ছবি ধরে দাঁড়িয়ে আছে, ঢাকার বাইরের 8টা ডিভিশনের, এরকম 350-এর উপরে আমার পরিবার এখন অপেক্ষা করে আছে জানার জন্য যে তাদেরকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, তাদেরকে যে সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, এখন সেটাকে আমরা জানি টিএফআই সেল, আয়নাঘর, পুলিশের সিডিডিসি সেল ছিল। তো এই যে জায়গাগুলোতে রাখার পরে তাদেরকে আসলে কতদিন ওখানে রাখা হয়েছিল, কি কি ভয়ঙ্কর রকমের টর্চার করা হয়েছিল, গুম কমিশনের ইনকোয়ারিতে বের হয়ে আসছে। আপনি যেটা বললেন 24-এর পরে কয়েকজন সার্ভাইভার বের হয়ে এসছে, খুব কম, হাতে গোনা। এর মধ্যে আরমান ভাই, ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা, আরও অনেকে আছে যারা তাদের নামটা প্রকাশ করেনি, এখনও ভয় পায় নামটা প্রকাশ করতে। এবং এই যে আরমান ভাইরা, ওনাদের পরিবারদেরকেও আমরা 2017 সাল থেকে আমরা ডেকে নিয়ে আসি, কারণ প্রতি সময় তাদের বাড়িতে রেইড হতো, পুলিশ যেত, র্যাব যেত, হুমকি ধামকি দেওয়া হতো খালাম্মাকে, ভাবিকে বলে বলে যে ভয় পেন না, আমরা একসাথে দাঁড়াবো, কিছু হলে আমাদের একসাথে হবে। তো সেইটা তারা বের হয়ে আসার পরে তাদেরও বর্ণনা, আপনাকে বললাম যে 24-এর পরে যত মানুষ এসে বর্ণনা দিচ্ছে, তো মায়ের ডাকের থেকে আমরা প্রায় 117টা আবেদন নিজেরা লিখি, তাদের যে বর্ণনা শুনে, যে তারা যে গুম হয়ে গিয়েছিলেন, তারপরে তাদেরকে ধরেন 3 বছর বা 5 বছর বা একটা সার্টেন টাইম পরে তাদেরকে কোথাও ছেড়ে দেওয়া হয় অথবা কোথাও মিথ্যা মামলায় অ্যারেস্ট দেখানো হয়। সম্প্রতি স্টার নিউজের একটা ডকুমেন্টারি হয়েছে, কিন্তু আপনি দেখেছেন বোধহয়, গুম চর নিয়ে। মানে মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের একটা জায়গায়, এবং চরটার নামই হয়ে গেছে গুম চর। এবং কিভাবে তাকে মারা হতো, একটা কেস স্টাডি ধরে ওনারা এগিয়েছেন, এবং কিভাবে মেরে পেটটা চিরে ছেড়ে দেওয়া হতো সিমেন্টের বস্তা দিয়ে। এবং ওখানে তো রীতিমতো তাকে দেখানো হয়েছে, যে ব্যক্তির নাম আপনি উচ্চারণ করলেন, তাকে দেখানো হয়েছে এলাকার লোকজন। হ্যাঁ, নৌকাটা দেখানো হয়েছে, একটা বজার মতো নৌকা, এবং নৌকাটার পাটাতনটাতে অনেক মানুষ থাকতো। ইনকোয়ারি কমিশনের ইনভেস্টিগেশন এগুলো বের হয়ে এসছে। এই মানুষদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে সিক্রেট ডিটেনশন সেলের টর্চারের বর্ণনাটা খুব ভয়ঙ্কর। যখন আমরা এই যে সেলটা ভিজিট করতে যাই, তখন কিছু জায়গায় দেখেছি যে ব্ল্যাক এবং সাউন্ড প্রুফ, কোনো সাউন্ড বাইরে যায় না, এবং কিছু কিছু জায়গায় মেটাল বার দেওয়া, হাত করাটা সহ ঝুলিয়ে তাদেরকে, মানুষের বর্ণনা, আমরা আবেদনগুলো যখন লিখি তখন বর্ণনা, যে পিটাতে 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 এমন করে ফেলতো যে যতক্ষণ না আছে জ্ঞান হারিয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, ততক্ষণ পিটাতো। এবং এরপরে তার জ্ঞান কতদিন পরে ফিরছে তিনি নিজেও জানে না। নখ উঠিয়ে ফেলা হতো, উপড়ে ফেলা হতো, তারপরে ইলেকট্রিক শক দেওয়া হতো, একটা রিভলভিং চেয়ার দেখানো হয়েছে বারবার। অনেকে বলেছে, যারা সার্ভাইভার ফেরত এসছে, অনেকে বলেছে যে মানে ফ্র্যাকশন অফ মিনিট যদি আপনি ওখানে রাখেন কাউকে, উনি আসলে স্বাভাবিক থাকবে না। রিভলভিং এত হর্স পাওয়ারে চলে, সেটা এত স্পিডে চলে।
আর হচ্ছে পরবর্তীতে যাদেরকে যে টর্চার করতে করতে কিছু মানুষ আসলে তখনই বেঁচে থাকে নাকি যদি নাও থাকে বা বেঁচে থাকলেও তাদেরকে যে বিভিন্ন নদীতে নৌকা করে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে ওই পাটাতন থেকে উপরে তুলে তাকে হয় গুলি করে বা যে কোনোভাবে হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে যে বললেন পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় এমন হয়েছে যেগুলো ইনকোয়ারি কমিশন ইনভেস্টিগেশন এসছে যে গাড়ির পেছনে লাশ নিয়ে গেছে, এটা রেল লাইনে ফেলে দিয়েছে, পরে ক্ষতবিক্ষত কয়েক টুকরো হয়ে গেছে লাশ। এবং তাদের সাথে যে টিম থাকতো তাদের তথ্য কিন্তু বয়ানে কিন্তু এগুলো এসছে। 2 বছরে এক জিয়াউল হাসানের হত্যাকাণ্ডের পরিমাণ হচ্ছে 1030 জন, যেটা ওরা দেখেছে, এর বাইরে কিন্তু অনেক আরো আছে। তো এরকম যারা হচ্ছে রাজনৈতিক একবার নিশ্চিতভাবে কোনো তথ্য বের করা যায়নি যারা গুম হয়ে আছেন যে তাদেরকে ওনারা মেরে ফেলেছেন, এই ধরনের কোনো স্টেটমেন্ট এখন হচ্ছে এই জিনিসটা যতক্ষণ না ফুল ক্লোজারে যাচ্ছে আমাদের মধ্যে এটাই কাজ করে। আমার মাকে এখন আমরা বলতে পারিনি যে আমরা দেখছি যে আয়নাঘরগুলো খালি, কিন্তু ওই মানুষগুলো কোথায় তাহলে? হ্যাঁ, আর এই যে হাজারো মানুষের হত্যার যে বর্ণনা আসছে, হাজারো মানুষের যেই মানে বিভৎস রকম টর্চারের বর্ণনা আসছে, সেখান থেকে প্রতিদিন আমরা আগে যেটা 24-এর আগে পর্যন্ত অপেক্ষা করেছি, ওই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে হাসিনা চলে যাবে, ওই দিন ভাইকে যেখানেই আছে বের করে নিয়ে আসবো। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম যে বাঁচাই রাখেন আল্লাহ, যেখানেই রাখেন। তো আয়নাঘরগুলো খালি, অনেক আয়নাঘরের দেয়ালে অনেক লেখা। তো টিএফআই সেলটাতে যখন ঢুকি আমরা একটা ডকুমেন্টারি কাজের জন্য নিয়ে, আমাদেরকে প্রথমে দেখতে দেওয়া হয়নি। আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী এখনও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মায়ের ডাকে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে কিছুদিন পরে, কয়েক মাস পরে আমাদের সুযোগ হয়। তো আমার সাথে পরিবার, ভিকটিম পরিবার যারা ভাইয়া ঢাকার যারা ছিল কাছাকাছি সবাই আসে, দৌড়ায় আসে, আমরা যাই, আম্মা যায়। তখন আমি দেখি যে আমার মা যেখানে ছিল সেখান থেকে ওই সেলটা আসলে 25 কদম থেকে 30 কদম দূরে আমার মা দেখতে পাচ্ছিলেন ওটা, যদি ভাইকে সেখানেই রেখে থাকে। এবং এটা হচ্ছে একতলার নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, নামার পরে নিচতলায় 10টা সেল। এবং এখন যে মেটাল ডোরগুলো ছিল একদম, ওখানে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই, দেয়ালে দেয়ালে 2.5 ফিট বাই 5 ফিট এরকম ছোট 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 সেল, এবং মেটাল ডোরগুলো দিয়ে দিয়ে বন্ধ করা। এখানে আসলে কোনো আলো বাতাস যাবে না, কবরের মতো অন্ধকার। এবং মেটাল ডোরগুলো এখন ভাঙা, কিছু কিছু দেয়ালে রং করা, আঁচড়গুলো দেখলে বোঝা যাচ্ছিল নামগুলো, অনেকের নাম অনেক জায়গা থেকে চলে এসছে। জানি না কিভাবে লিখতো, হাত করা দিয়ে বা নখ দিয়ে। রং করার পরে, প্লাস্টার করার পরে আমরা যখন লাইট দিয়ে ধরছি, কিছু জায়গায় মা, কিছু জায়গায় কারো নাম উঠে আসতেছে, আই লাভ মাই ফ্যামিলি, এটা উঠে আসতেছে। টিএফআই সেলের একদম নিচের সেলে যখন যাই, রাতের বেলা যে কায়সার ভাইকে তুলে নিয়ে গেছে, ওনার ওয়াইফের নাম মিনু। ওনার আমাদের মিমের বয়স তখন 3 বছর, ওর কোনো মেমোরি নাই বাবার সাথে। তো মিম টর্চ লাইট ধরে ধরে দেখছে আমার সাথে, একটা জায়গায় যে থেমে দেখি মিনু লেখা। তো তারপরে আমি ভাবিকে ঘুরে বলতে পারি নাই যে তোমার নামটা এখানে লেখা। আর যেই পরিবারগুলো আসলে ওই 14 সাল থেকে এখন পর্যন্ত যে অবস্থায় ছিল, এখনও সেই অবস্থাতেই আছে, যে জানার জন্যে তাদের সাথে কি করা হয়েছে, আমার ভাই, তাদের যে বাবা, তাদের সন্তান, তাদের সাথে কি করা হয়েছে। এদের অপরাধ হচ্ছে এরা ভিন্ন মতের, ভিন্ন দলের, শুধুমাত্র এটাই তাদের অপরাধ। বাংলাদেশের ইতিহাসে বোধহয় কখনো কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। মানে এইরকম পার্শ্ববিকতা, এইরকম পৈশাচিকতা একটা ইনস্টিটিউশনাল ফ্রেমের মধ্যে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আপনি যদি অনুভব করতে পারেন, এবং অনুভব করার একটা বেস্ট হচ্ছে যে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারকে দিয়ে আপনি অনুভব করেন। আপনি যদি অনুভব করতে চান, আপনি বাবা হিসেবে অনুভব করেন যে আপনি বাবা হিসেবে ওই সেলটাতে আপনি বন্দী আছেন, আপনার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, আপনার একটাই অপরাধ, আপনি ভিন্ন মত পোষণ করেন। মায়ের ডাকের ফিউচার প্ল্যানটা কি আসলে, এটা এখন কি করতে চায়? মায়ের ডাকের আপনি জানেন যে আমরা যেই পরিবারগুলো, ঢাকা না শুধু সারা বাংলাদেশে আমরা একসাথে, এখন কিন্তু অনেক পরিবার, হাজারের উপরে অনেক পরিবার, এবং যারা ফেরত এসছেন
ধরেন যে 3 বছর গুম ছিল বা 5 বছর গুম ছিল, সবাই আমরা একসাথে। তো তাদের ক্ষেত্রে যখন মিথ্যা মামলা দেওয়া হয়েছে বা তাদের সেই পরিবারগুলোও তাদের বিচার চায়, ন্যায় বিচার দেখতে চায়। আর যারা এখনো ফেরত আসেনি আমাদের, আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই। এগুলোকে আপনারা ডকুমেন্টেড করছেন, জি। এবং এটা কিন্তু মানে ইতিহাসের একটা অমর দলিল হতে পারে। অনেক বড় অংশ, হ্যাঁ। রাইট। আর্কাইভিং আর ডকুমেন্টারির কাজটাই আমরা করছি। আর যেটা করছি আসলে যত পরিমাণ তথ্য জানা যায় সব ইনভেস্টিগেট, যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, 5ই অগাস্টের পরে ওই বাহিনীর কিছু মানুষ এসে আমাকে কিছু ডিটেইল দিয়ে যায় কিন্তু। ওকে। হ্যাঁ, যে যখন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ওই ভ্যানে কারা ছিল দায়িত্বপ্রাপ্ত, এবং ওই দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোর কিছু আন্ডারটেকিং আছে যে তারা ওই দিন ডিউটিতে ছিল এবং তারা ওদের কিন্তু মানুষ তুলে নিয়ে আসছেন। ওকে। এবং তারা ওখানে স্বীকারোক্তিমূলক দিয়েছেন জবানবন্দি। ওকে। এবং এটা ইনভেস্টিগেশনে এসছে। তার মানে এটা এখন কনফার্ম যে তারা ওই বাহিনী তুলে নিয়ে আসছে। ওকে। পরবর্তীতে তাদের ভাগে কি হয়েছে, ওই ফুল ক্লোজারটা আন্ডার ইনভেস্টিগেশন। আপনি যেটা দেখছেন বিভিন্ন তথ্য মতে যে যে জায়গাগুলো বের হয়ে আসছে, কোথায় মানুষকে হত্যা করা হতো, কোন নদীতে শীতলক্ষা ফেলে দেওয়া হতো নাকি বুড়িগঙ্গা ফেলে দেওয়া হতো, নৌকাটার একটা বর্ণনা পেয়েছেন। এই জিনিসগুলো আমাদের সামনে আসছে। আর আমরা যারা এসছেন আলহামদুলিল্লাহ, যে আমরা এক যুগেরও বেশি সময় আন্দোলন করার পর কিছু প্রাণ ফেরত পেয়েছি, তারা হচ্ছেন তাদেরকে জীবিত ফেরত পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর এখনও আমার সাথে যেই আমার ভাইয়ের সন্তান এখন ইউনিভার্সিটিতে যায়, তখন ক্লাস 4-এ ছিল, একটা বাচ্চা 1.5 বছর ছিল, এখন ক্লাস 6-এ যে আরোয়া, ওর কাছে কোনো মেমোরি নেই আসলে বাবার। ও জানে যে ছবি বাবা, মানে বাবার ছবিটাই ধরতে হবে, এটাই। তা আমরা তো খুব একসাথে বড় হয়েছি, পিঠাপিঠি ভাই বোন সব। এখনো মানা যায় না যে শুধুমাত্র রাজনীতি করার জন্য এমনভাবে তারা আমার ভাইকে তুলে নিয়ে যাবে। পরবর্তী টর্চারগুলো হয়তো আমরা জানি না বা দেখিনি। এক্স্যাক্টলি, মানে আমি ওটাই চিন্তা করছিলাম যে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, ইনস্ট্যান্টে সে শেষ হয়ে গেল, কিন্তু আপনি একটা মানুষকে নিয়ে গেলেন, সে বোধ শক্তি সম্পন্ন মানুষ, এবং সে জানে যে যেই পদ্ধতির মধ্য দিয়ে যে সে যাচ্ছে সেখানে তার ফেরাটা অনিশ্চিত। প্রতিটা মুহূর্তে সে মারা যাচ্ছে, প্রতিটা মোমেন্টে তাকে মেরে ফেলা হচ্ছে। এটা যে কত ভয়ঙ্কর রকমের কষ্ট দেওয়া তাকে। গুমটা আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। এবং গুম করে ফেলাটা, যে একজনকে যে গুম করলো তার সাথে যে পৈশাচিক নির্মম অত্যাচার টর্চার হচ্ছে, সেটা না শুধু। আমরা যারা বাইরে আছি পরিবারের, মা থেকে শুরু করে ভাইয়ের স্ত্রী, তার সন্তানরা, আমরা ভাই বোনরা, আমরা পরিবার, আমার আত্মীয় স্বজন, আমরা প্রতিদিন মরে যাচ্ছি আসলে। বিগত 12 বছর প্রতিদিন আমাদের মনে হয়েছে যে আমি তো বেঁচে আছি, আমি তো বিছানাতে ঘুমাচ্ছি, আমার ভাই কিভাবে আছে, আমি তো খাচ্ছি, মানে আমার ভাই কি করতেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেদিন ওকে ধরে নিয়ে যাই 4 ডিসেম্বর, ঠান্ডা ভাইয়া 2 দিন আগে শেষ ছিল দেখা করতে আমাদের সাথে। এলাকায় তো আসা যায় না, অ্যারেস্ট করে নিয়ে যায়। 2 দিন আগে একটা হুন্ডার পিছনে করে 5 মিনিটের জন্য ঢুকে আবার চলে যায়, দেখতে আসছে। মানে আম্মার জন্য খারাপ লাগছে, বাচ্চাদের জন্য খারাপ লাগে, আমাদের জন্য চিন্তা করে। তো দৌড়ে আমি শোনার সাথে সাথেই ভাইয়ের কাছে যাই, সবাই ডাইনিং রুমে সবাই তাড়াহুড়া করে আপা একটু মুখে দেয় আর কি, দেখি ওর কিছু নাই, ঠান্ডা, একটা পোলো পরা, একটা ডেনিম পরা। তো আমি আবার একটা হুডি নিয়ে এসে আমি ওর জন্য কাপড় জমায় রাখতাম, শীতের জগার হুডি, কারণ ও কই থাকবে এটা ঠিক নাই তো, কারণ তাকে তো এটা দিয়ে, এবং ঠান্ডার খুব সমস্যা ছিল। তো হুডিটার মধ্যে আমি পকেটে 10,000 টাকা গুজে দিয়ে, যদি বাড়িতে চলে যাও, আমাদের বাড়ি গ্রামের বাড়িতে, এখন তো শহরের অবস্থা ভালো না, বলছে না এখানে তো আন্দোলন হচ্ছে, আমাদের থাকতে হবে। তো সে হচ্ছে ঠিক আছে, আমি 1 দিন বা 2 দিন পরে চলে যাব। 2 দিন পরে চলে যাওয়ার কথা, ঠিক তার ওই 1 দিন পরেই তাকে বসুন্ধরা থেকে নিয়ে যায়। এবং আমি যতটুকু জানি ওই লেবাররা বলে ওই হুডিটা ওই পোলোটাই পরা ছিল, ডেনিমটা পরা ছিল। সারাটা জীবন এই বিদগ্ধ স্মৃতি বয়ে বেড়াতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।